ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকে ক্লাসে আমরা নিউটনস ল যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার কপি কলের অঙ্ক সমাধানের পদ্ধতি, এই ব্যাপারটাতে আজকে আমরা ক্লাস করাবো। তো দেখো যে কপি কলের যে অঙ্কগুলো আমাদের হয় সেগুলো আমরা কিভাবে সলভ করি। তো মেনলি দুটো অঙ্ক কপি কল থেকে থাকে। তো তার মধ্যে একদম প্রথম যে টাইপটা থাকে নাম্বার 1 টাইপ, সেখানে আমরা দেখবো যেটা যে একটা ডেস্ক রয়েছে, ধরো এরকম একটা কাঠের ডেস্ক রয়েছে এবং ডেস্কের একদম যে কর্নার, সেই কর্নারে একটা কপি কলকে রেখে দেওয়া হয়েছে। এরকম জায়গায় একটা কপি কল রয়েছে, ঠিক আছে। তো কপি কলটা এমনভাবে রয়েছে যেন অবাধে ঘুরতে পারে, এরকম গোল হয়ে যেন সে ঘুরতে পারে এবং তার সঙ্গে এরকমভাবে একটা সুতো দিয়ে একটা ব্লককে, কাঠের ব্লক ধরো, তাকে রেখে দেওয়া হয়েছে এবং এই সুতোটা কপি কলের অন্য প্রান্ত দিয়ে নেমে আরেকটা ব্লককে এরকমভাবে ঝুলিয়ে রেখে দিয়েছে। এই হচ্ছে বিষয়টা। তো মেনলি এখানে দুটো ব্লক দেখছো আর একটা কপি কল দেখছো। একটা সুতো কপি কলের ওপর দিয়ে গিয়ে আর একটা ব্লকের সঙ্গে বাঁধা রয়েছে। এই হচ্ছে আমাদের প্রথম যে কপি কলের প্রবলেম, সেটা। তো এখানে আমরা কি করব, এখানে আমাদের মেনলি বার করতে হবে যে কপি কলের ফলে কি হয়। তোমরা কপি কল নিশ্চয়ই দেখেছো, যখন কারো যদি বাড়িতে পাতকুয়া থাকে, সেখানে কুয়োতে জল তুলতে গেলে কপি কল ইউজ হয়। আমরা জানো যে দড়িটা ধরে টানি এবং কপি কলের অন্য প্রান্তে আমাদের যে বালতিটা রয়েছে, যে বালতি দিয়ে আমরা জল তুলবো, সেই বালতিটা আটকানো থাকে এবং আমরা টানলে খুব সহজেই বালতি উপরে উঠে চলে আসে। তো এই হচ্ছে সেই কপি কলটা, যে কিনা কি করছে না, এই যে সুতোটা দিয়ে বাঁধা রয়েছে অন্য ব্লকটা, এই ব্লকটা নিচে আসবে এবং এই ব্লকটাকে সে সরিয়ে আনবে। কাঠের ডেস্কের উপরে ব্লক রয়েছে, ব্লকটা সরবে এবং এই নিচে আসবে। তো প্রথম কথা আমাদের সবসময় যেটা মাথায় রাখতে হবে যে তাহলে এই যে সেকেন্ড যে ব্লকটা, তার ভর কিন্তু সবসময় আমাদের এই প্রথম ব্লকের ভরের থেকে বেশি হতে হবে। কারণ এর যদি ওজন বেশি না হয়, ভর বেশি মানেই ওজন বেশি, তাহলে ওজন বেশি যদি না হয় তাহলে ও তো একে টেনে এদিকে নিয়ে যেতে পারবে না। ধরো এ হালকা আর এ ভারী, তাহলে তো সিস্টেমটার কোনো চেঞ্জ হবে না, তাই না? তাহলে আমরা সবসময় চাই যেটা এ ভারী হবে, এ নিচে নামবে, একে টেনে তোমার এই দিকে ডান দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই হচ্ছে মোদ্দা কথা। তো আমরা প্রথমেই তাহলে ভেবে নিচ্ছি যেটা, যে এই যে প্রথম ব্লকটা ছিল সেই ব্লকের ভর ধরে নিলাম m1 ভর, আর সেকেন্ড যে ব্লকটা রয়েছে তার ভর হচ্ছে m2, ঠিক আছে। আমাদের কি বার করতে হবে, বার করতে হবে সুতোর টান কত। সুতোতেও তো একটা টান থাকে, একটা বল দিয়ে তো আমরা ব্লকটাকে নিয়ে আসবো, সেটাকে আমরা এখানে সুতোর ক্ষেত্রে টান বলি। আচ্ছা, আর কি লাগবে, আর লাগবে যে এই যে m1টা এগিয়ে এলো, তার ত্বরণ কত হলো, ঠিক আছে। দুটো প্রশ্ন এখান থেকে মেনলি হয়, সুতোর টান কত আর যে ব্লকটা এগিয়ে আসছে বা টোটাল সিস্টেমটারই একটা ত্বরণ তৈরি হচ্ছে, সেই ত্বরণটা কত, বুঝা গেল? যাই হোক, তো নিউটনস ল চ্যাপ্টারে কিন্তু আমরা শুধুমাত্র একটাই ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে নিউটনের যে দ্বিতীয় সূত্র F = ma। F = ma, এই একটা মাত্র সূত্র দিয়ে কিন্তু নিউটনস ল এর সমস্ত অঙ্ক হয়ে যায়, আর কোনো সূত্র লাগে না। তো এখানেও তাহলে কিন্তু এই লটাই ব্যবহার করব, ফোর্স ইকুয়াল মাস ইনটু অ্যাক্সেলারেশন, ঠিক আছে। তো কখন কখন কিভাবে সূত্রগুলো ইউজ হয় আমি ছোট্ট করে একটু বলবো, এটাকে সলভ করার আগে একটু ছোট্ট করে বলিন। যেমন ধরো যে এই ধরো একটা ব্লক রয়েছে, সেই ব্লকটার ভর ধরো m, ঠিক আছে। এবার এই ব্লকটাকে যদি আমরা একটা ফোর্স দিই, F বল দিলাম, কোন দিকে, আমি চাইছি ডান দিকে দিতে, তার ফলে কি এই যে m ভরের ব্লকটা সে সামনের দিকে এগিয়ে যাবে, মানে বলের দিকেই তো এই ব্লকটা এগিয়ে যাবে, সেরকমই কথা। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে F = m × a, মানে আমাদের তাহলে এই ব্লকে কত ত্বরণ তৈরি হবে, এই পরিমাণ ত্বরণ তৈরি হবে, মানে ত্বরণের মান কত, F/m, ঠিক আছে। এটা তোমরা সবাই জানো। এবার বিষয়টা হচ্ছে যে আমি খুব সহজভাবে একটা মাত্র ফোর্স এখানে দিয়েছিলাম বলে এই অঙ্কটা এত সহজ হলো, কিন্তু সবসময় যে এত সহজভাবেই ফোর্স দেওয়া হবে এর তো কোনো মানে নেই। ফোর্স অনেক রকমভাবে দেওয়া হতে পারে। মনে করে নাও যে একটা ফোর্স দেওয়া হলো F1 ডান দিকে, আর একটা ফোর্স দেওয়া হলো F2 বাঁ দিকে। তো সেক্ষেত্রে তাহলে এই যে ব্লকটা সে কোন দিকে সরবে, কোন বলটা এখানে কার্যকরী, তাহলে আমাদের ভেবে নিতে হবে যে বলটা বড়, যে বলটা বেশি, সেই বলের দিকে কিন্তু আমার ভরটা যাবে, ঠিক আছে। যদি F1 বেশি হয় F2 থেকে, তাহলে ব্লকটা F1 এর দিকে যাবে। যদি F2 বেশি হয় F1 এর থেকে, তাহলে ব্লকটা F2 এর দিকে যাবে, ঠিক আছে। তো আমরা কি করবো, এখানে ধরে নিচ্ছি ধরো প্রথমে যে F1টা গ্রেটার দেন F2, মানে F1 F2 থেকে বড়। তাহলে এই m এর উপরে কার্যকরী বল এখন কত, F1 F2 দুটোই কিন্তু আছে,
যাচ্ছে কোন দিকে, F1 এর দিকে, তাহলে বলটা F1 বেশি নিশ্চয়ই। তাহলে কার্যকরী বল কত, F1 মাইনাস F2 ইকুয়াল m ইন্টু এ। ঠিক আছে, মানে এই ব্লকটার উপরে তাহলে এখন কার্যকরী কত বল অ্যাপ্লাই হচ্ছে, F1 তো ছিলই, F1 তো কোদিকে টানছিল, এবার আমি উল্টো দিকে একটা F2 দিয়েছি, সে কি করছে, F1 বলটাকে একটা বাধা দেওয়ার চেষ্টা করছে। এবার যেহেতু F1 বেশি, সেই কারণে F2কে ও মিনিমাইজ করে দিয়েছে, F2 বলকে নিয়ে রেজাল্ট্যান্ট যে বলটা, লব্ধি যে বলটা, সেটা এখন হচ্ছে m এর ওপর কার্যকরী বল। তাহলে কত বল কার্যকরী, F1 মাইনাস F2। উল্টো করে ভাবতে পারো, যদি F2 বেশি হতো, F1 কম হতো, তাহলে কি লিখতাম, F2 মাইনাস F1 লিখতাম ইকুয়াল m এ লিখতাম। সেক্ষেত্রে কোন দিকে বস্তু যেত, F2 দিকে যেত। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ত্বরণ কত, ত্বরণকে বলতে পারবো a ইকুয়াল F1 মাইনাস F2 বাই m। তাহলে ব্যাপারটা এইরকম যে আমাদের একটা ব্লকের উপরে যত রকম খুশি বল অ্যাপ্লাই হতে পারে, যেদিকে অ্যাপ্লাইড ফোর্সটা বা ফোর্সের যে রেজাল্ট্যান্টটা, লব্ধিটা যেদিকে বেশি, সেই দিকে বস্তু যাবে এবং সেই রকম ধরেই কিন্তু আমরা কাজ করবো। একদম সিম্পলভাবে বললাম, এটা কোনো রকম অ্যাঙ্গেল নিয়েও হতে পারতো, মানে আমরা আর একটা অ্যাঙ্গেল নিয়ে এদিকেও কোনো ফোর্স দিতে পারতাম, সেদিকেও কি হতো সেটা আমরা আসছি, একটু পরে আসছি, আগে এই প্রবলেমটা সলভ করে নিই, কারণ এই প্রবলেমে একদম বেসিক যেটা দেখালাম সেটাই কিন্তু অ্যাপ্লাই হবে, তাই জন্য আগে এই প্রবলেমটা সলভ করি, তারপরে দেখাবো যদি একটা কোন করে ফোর্স অ্যাপ্লাই হতো তখন কি হতো। ঠিক আছে, তো তাহলে আমাদের ফার্স্টে যে কোনো অঙ্ক পেলেই আমাদের ফার্স্টে চেক করতে হবে যে এই প্রবলেমটার উপরে কোন কোন ফোর্স অ্যাক্ট করছে। তো সবার আগে যেটা বললাম যে যেহেতু সুতো থাকবে, যে কোনো অঙ্কে সুতো যখনই থাকবে তার একটা টান থাকবে, তো টানটা আমাদের দেখতে হবে টানটা কোন দিকে। তাহলে আমরা এখানে একটা টানকে টি দিয়ে লিখছি, টি ফর টেনশন। হ্যাঁ, টানের ইংরেজি হচ্ছে টেনশন, তাই আমরা টি দিয়ে ডিনোট করে জিনিসটাকে এখানেও একটা টি দিচ্ছি। এবং এই দুটো টান কিন্তু একই, সেম, মানে এটা T1 এটা T2 এরকম ভাবার কোনো কারণ নেই। আলাদা কোনো কিছুর সঙ্গে যখন কানেক্ট থাকবে তখন কিন্তু টান আলাদা হবে। একই সুতো যদি হয়, একই সুতো হলে কিন্তু টানটা সেম হয়। ঠিক আছে, আর টানটাকে তোমাদের মনে হতে পারে যে আমি অ্যারোটা কোন দিকে মারছি সেটা কি করে বুঝবো, আমি তো এদিকেও অ্যারো দিতে পারতাম বা নিচের দিকেও অ্যারো দিতে পারতাম, তাহলে আমি উপরেই অ্যারো দিলাম কেন। ব্যাপারটা হচ্ছে এরকম যে যখনই কোনো একটা কিছুর সঙ্গে একটা সুতো ঝোলানো থাকবে, কি বললাম, যখনই কোনো একটা কিছুর সঙ্গে, মানে একটা স্ট্যান্ড বা একটা হ্যাঙ্গার, কিছুর সঙ্গে একটা সুতো ঝোলানো থাকবে, টান সবসময় সেই দিকে কাজ করে, যার সঙ্গে ও ঝোলানো সেই দিকে টান কাজ করে। তাহলে এখানে মেনলি ঝোলানো কার সঙ্গে, কপিকলের সঙ্গে ঝোলানো রয়েছে, কপিকলটার সঙ্গে ঝোলানো, তাহলে কপিকলের দিকে টান কাজ করবে, কপিকলের দিকে টান কাজ করবে। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে, যার সঙ্গে টাঙানো, কপিকলের সঙ্গে টাঙানো, তার দিকে টান কাজ করবে। ঠিক আছে, বুঝে গেছে। তাহলে দেখো এখানে দুটো বল অলরেডি আমরা পেলাম, এম এর সঙ্গে অ্যাসোসিয়েটেড বল কোনটা, টি, M2-র সঙ্গে অ্যাসোসিয়েটেড বল কোনটা, টি। আর কোনো বল আছে, আর একটা বল আছে, সেটা হচ্ছে দেখো M2, তার নিচের দিকে একটা ওজন কাজ করবে, কত ওজন, সেটাকে আমরা লিখছি M2 ইন্টু জি, mg মানে ওজন, তাহলে M2 ইন্টু জি, এই ওজনটা কিন্তু M2-র নিচের দিকে কাজ করছে। হলো, M1 এর নিচের দিকেও তো একটা ওজন কাজ করা উচিত, নিশ্চয়ই কাজ করা উচিত, সেটা M1g হওয়া উচিত। মানে আমরা প্রথমে কিন্তু ফোর্সগুলো পেয়ে গেলাম, এবার সেটাকে আমরা নেব কি নেব না সেটা তো পরের কথা, মানে সমস্ত ফোর্স যে লাগবে তার কিন্তু কোনো মানে নেই। আমি সমস্ত ফোর্স নিয়ে নিলাম, কিন্তু অঙ্কে ব্যবহার করবো কি না সেটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা করে ব্যবহার করতে হবে। তো দেখো আমরা এবার শুরু করছি M1টা দিয়ে। M1 এর গতির সমীকরণ আমরা লিখব, কি লিখব, M1 এর গতির সমীকরণ, এইভাবে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, M1 এর গতির সমীকরণ, মানে M1 যে সামনের দিকে এগোবে বা যেদিকেই এগোক না কেন তার তো একটা গতির সমীকরণ হবে, সেটা কি লিখব, সেটা লিখব বল, মানে এই M1 এর উপর কার্যকরী বল ইকুয়াল M1 এর ভর ইন্টু M1 এর ত্বরণ। ঠিক আছে, এইটাই কিন্তু গতির সমীকরণ। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে দেখো M1 এর উপরে কোন কোন বল কাজ করছে, টি কাজ করছে আর M1g কাজ করছে। ঠিক আছে, এবার দেখো যেটা হয়েছে, M1টা এগোবে কোন দিকে, নিশ্চয়ই এই ডেস্কের সামনের দিকে এগোবে, ডেস্ক ভেঙে তো নিচে পড়ে যাবে না, যেহেতু সামনের দিকে এগোবে সেই জন্যে এই W1 M1g এর কিন্তু কোনো কার্যকারিতা নেই, M1g এর কোনো কার্যকারিতা নেই। কোন দিকে, এই দিকে, মানে ব্লক যেদিকে এগোচ্ছে সেই দিকে কোনো কার্যকারিতা নেই। কি করে বুঝলাম, দেখো এটাকে আরেকটু বোঝার উপায় আছে।
যদি আমরা ভেক্টরের উপাংশ বিভাজন শিখে থাকি তাহলে ধরো এই দিকে একটা ভেক্টর কাজ করছে, তার নাম দিলাম ডাব্লিউ ভেক্টর। এটা এই দিকের সঙ্গে কত কোণ করে আছে? 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে ডাব্লুর এইদিকে উপাংশ কত? আমরা লিখতে পারি ডাব্লু cos 90। cos 90 মানে কত? 0। তাহলে পুরো জিনিসটাই 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ ডাব্লু মানে ওজনের এই ডান দিক বরাবর, এই অনুভূমিক দিক বরাবর ওর কিন্তু কোনো উপাংশ নেই, ওর কোনো কার্যকরী ভেক্টর নেই ওদিকে। তাহলে W1 mg এই পুরো ব্যাপারটা কিন্তু কোনো কাজ করছে না আমাদের এই সিস্টেমের মধ্যে। তাহলে M1 এর উপর কার্যকরী বল কোনটা? শুধুমাত্র টি। ঠিক আছে, শুধুমাত্র টি M1 এর উপর কার্যকরী বল। এবার একটা গল্প আছে এখানে, সেটা হচ্ছে যদি যে তলটা আমরা ব্যবহার করছি সেটা পুরোপুরি মসৃণ তল হয়, সেক্ষেত্রেই কিন্তু আমরা বলবো যে শুধুমাত্র কার্যকরী বল টি। যদি তলটা ঘর্ষণযুক্ত তল হতো, মানে তলের ঘর্ষণ থাকতো, একদম পুরোপুরি মসৃণ না হতো, তাহলে আমরা বলতে পারতাম যে টি এর উল্টো দিকে বাঁ দিক বরাবর একটা ঘর্ষণ বল কাজ করবে যে ওকে এগোতে বাধা দেবে। তো এখানে নিউটনের চ্যাপ্টারে একদম শুরুর চ্যাপ্টার, তোমাদের বেসিক জিনিসপত্র শেখানো হচ্ছে, সেখানে কিন্তু ঘর্ষণের কনসেপ্টটাকে আমরা বাদ দিয়েই রাখছি। পরের চ্যাপ্টারে আমরা কিন্তু ঘর্ষণ দিয়ে ব্যাপারটাকে আবার শেখাবো। প্রথম চ্যাপ্টারে খুব সহজভাবে শেখানো হয়, তাই ঘর্ষণ নেই, মসৃণ তল, শুধুমাত্র টি কার্যকরী। তাই জন্য আমরা এখানে এফটাকে না লিখে কি লিখবো? কত বল কাজ করছে? শুধু টি বল কাজ করছে। টি বল টানছে, M1 এ ত্বরণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটাকে আমরা লিখে দিলাম ইকুয়েশন নাম্বার 1। ব্যাস হয়ে গেল, M1 এর গতির সমীকরণ কমপ্লিট। চলে আসবো M2 তে। M2 এর গতির সমীকরণ, ঠিক আছে, M2 এর গতির সমীকরণ। কি কি বল কাজ করছে M2 এর উপরে? M2G কাজ করছে, টি কাজ করছে। তো আমরা একটু আগেই দেখলাম যে যখন কোনো একটা ব্লকের উপর দুদিকে দুটো ফোর্স কাজ করে, আমরা বেশি ফোর্স থেকে কম ফোর্সটা বিয়োগ করি, ইকুয়াল লিখি M2A। তাই লিখি F ইকুয়াল M, এই তো সূত্র। লব্ধি বল, একটা ব্লকের উপরে লব্ধি বল ইকুয়াল তার ভর ইন্টু ত্বরণ, এই হচ্ছে আমার লেখার কায়দা। এবার এর ওপরে লব্ধি বল কোনটা? আমায় তাহলে চিন্তা করতে হবে এখানে M2G বড় নাকি টি বড়, কোনটা বড়, কি করে বুঝবো? দেখো এখানে কি হচ্ছে, M2 নিচের দিকে আসবে তবেই তো M1 সরবে। M2 নিচের দিকে আসবে, M2 নিচের দিকে আসে কোন বলের জন্য? M2G বলের জন্য। নিশ্চয়ই M2Gটা আমার টি এর থেকে বড়, সেই জন্য M2G বলের প্রভাবে M2 নিচে আসবে, তাই জন্য M2G কিন্তু টি এর থেকে বড়। বুঝে গেল? তাহলে এফটাকে কি লিখবো? একে লিখবো M2G মাইনাস টি ইকুয়াল M2A। হলো? ব্লকের উপরে দুটো ফোর্স দুদিকে, একটা মাইনাস একটা হবে, কোনটা আগে লিখবো? যেটা বড়, যে দিকে যাচ্ছে ব্লকটা সেটাকে আগে লিখবো, মাইনাস উল্টো দিকের ফোর্সটাকে লিখবো ইকুয়াল M2A। এটা যেন ভুল না হয়। টি মাইনাস M2G কিন্তু হবে না। কখন হবে? যদি ব্লকটা উপরের দিকে উঠতো, হতেই পারে কোনো একটা ব্লককে উপরের দিকে, মানে এখান থেকে আমি টেনেছি, তাহলে এই ব্লকটা উপরে উঠেছে, তখন কিন্তু টি বড় হয়ে যেত। এটাকে টানছে দিক থেকে, M1কে ধরো ধরে টেনে নিয়ে আসছি, ধরে টানছি, M2 উপরে উঠে যাচ্ছে, হতেই পারতো তো। সেক্ষেত্রে কিন্তু টি বড় হতো, লিখতাম কি টি মাইনাস M2G ইকুয়াল M2A লিখতাম। এখানে তা হয়নি, এখানে এই নিচে পড়ে যাচ্ছে, তাই জন্য M2G মাইনাস টি ইকুয়াল M2A। বুঝে গেছে? বেশ, এটাকে কি লিখবো? এটা লিখবো ইকুয়েশন নাম্বার 2। আমাদের কি কি বার করতে হবে? বার করতে হবে টান কত, বার করতে হবে ত্বরণ কত, এই দুটো জিনিস আমাদের বার করতে হবে। ইকুয়েশন 1 আর 2 আছে, নিজেরা সলভ করে বলো কত হবে, টি কত হবে, এ কত হবে। আশা করি বলতে পারবে। তো পুরো জিনিসটাকেই আমরা যেটা করব, আমরা কিন্তু টি যেটা বার করব সেখানে কিন্তু এ থাকবে না, আর এ যেটা বার করব সেখানে যেন টি না থাকে, এইভাবে ব্যাপারটা দেখার চেষ্টা করবে। মানে তোমরা বলতেই পারো টি ইকুয়াল M1A, তাহলে এ কত জানি না, মানে এটাকে আমাদের বার করে নিয়ে তারপরে টি বার করতে হবে। ঠিক আছে? তো কি করব দেখো, আমরা সেকেন্ড ইকুয়েশনে টি এর মান M1A সেটা বসিয়ে দিচ্ছি। কি লিখছি দেখো, সেকেন্ড ইকুয়েশনটা কি লিখছি? M2G মাইনাস টি এর জায়গায় লিখে দিচ্ছি M1A ইকুয়াল M2A। হলো? তাহলে এ কত? একে আমরা লিখতে পারি M2G বাই M1 প্লাস M2। তাহলে হয়ে গেল ত্বরণ, এটাই কিন্তু আমাদের ত্বরণ। M1A কে এদিকে নিয়ে গেছি, তাহলে কি হয়েছে? M2A প্লাস M1A, এ কমন নিলে M1 প্লাস M2, এদিকে ছিল M2G, তাহলে এ কত? M2G বাই M1 প্লাস M2 হয়ে গেল। টান কত? টান তাহলে কি M1 ইন্টু এ, তাহলে M1
আর এ আছে, এর মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে m2 g বাই m1 প্লাস m2 হয়ে গেল। তো তাহলে টিও পেয়ে গেলাম, এও পেয়ে গেলাম, দুটো জিনিস পেয়ে গেলাম, টি আর এর মান বেরিয়ে গেল। এবং তোমাদের যেটা মানে করতে পারো সেটা হচ্ছে, এটা যেমন আমাদের প্রুফ করতে আসে, প্রমাণ করতে আসে, টি এর মান কত, এর মান কত, ঠিক আছে, এটা তো করলে তার সঙ্গে সঙ্গে এ এবং টি এই দুটো ভ্যালু যদি মুখস্থ রাখতে পারো খুব ভালো হয়। কারণ আমাদের এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসে, সেখানে ডাইরেক্ট কিন্তু আমাদের এ এর মান, টি এর মান জানতে চায়, বাকি হয়তো m1 m2 তোমাদের বলে দেবে, ঠিক আছে। তাহলে কিন্তু ডাইরেক্ট মুখস্থ রাখলে কি একদম ভ্যালুগুলো বসিয়ে দিতে পারবে, করলে উত্তর সহজে পেয়ে যাবে, এত কিছু করতে হবে না তাহলে আর। আচ্ছা, তাহলে এটা ছিল ফার্স্ট প্রবলেমটা। সেকেন্ড কপি কলের প্রবলেমে চলে যাচ্ছে। দেখো, কপি কলের যে সেকেন্ড প্রবলেম, সেখানে কি হচ্ছে, সেখানে কোনো ডেস্কের ব্যাপার নেই, সেখানে শুধুমাত্র একটা কপি কল রয়েছে, কোনো একটা কিছুর সঙ্গে বাঁধা অবস্থায় রয়েছে। এই হচ্ছে আমার কপি কলটা, দুদিকে দুটো সুতো দিয়ে, মানে একটাই সুতো দুদিকে এরমভাবে রয়েছে, দুটো ব্লককে এরমভাবে ঝোলানো রয়েছে, একটা ব্লক m1 আর একটা ব্লক m2 এরমভাবে ঝোলানো রয়েছে, ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে একই প্রশ্ন, সুতোর টান কত আর পুরো সিস্টেমটা ত্বরণ কত। তাহলে আগের মতোই কাজ করব, সুতোর টান এইভাবে টি দেখাবো, এটাও টি, এটাও টি, একটাই সুতো, তাহলে T1 T2 হওয়ার কোনো কারণ নেই, দুটোই টি হবে। এবার কি একই রকমভাবে লিখবো m1 এর জন্যে গতির সমীকরণ, লিখবো m1 ভরের জন্য, ভরটা আমি লিখলাম না, তোমরা লিখবে কিন্তু খাতায়, m1 এর জন্য গতির সমীকরণ কত হবে, কে বড় সেটা আগে ভেবে নিচ্ছি m2 গ্রেটার m1, m2 বড়, m2 একটু বেশি ভরের, তাই জন্য ওকে একটু নিচের দিকে এঁকেছি, মানে m2 m1কে ওপরের দিকে টানছে, m1 যাচ্ছে উপরে, m2 নামছে, মানে এইভাবে গতিটা হচ্ছে, m1 উপরে উঠছে, m2 নিচে পড়ছে। আচ্ছা, এটা লেখার আগে আরেকটা জিনিস লিখে নিই, সেটা হচ্ছে যে এর বলগুলো লিখতে হবে, যেমন এর নিচের দিকে m1g বল কাজ করছে, এর নিচের দিকে m2g বল কাজ করছে, হলো। তাহলে m1 এর জন্য গতির সমীকরণ কি হবে, এ তো উঠছে উপর দিকে, তাহলে কোন ফোর্সটা বড়, টি বড় না m1g বড়, নিশ্চয়ই টি বড়, তাহলে লিখবো t মাইনাস m1g ইকুয়াল m1a, হয়ে গেল ইকুয়েশন নাম্বার 1। একই রকমভাবে m2 এর জন্য গতির সমীকরণ কি লিখবো, m2 দুদিকে দুটো বল, টি আছে m2g আছে, কোনটা বড়, m2 নিচের দিকে পড়ছে, তাহলে m2g বড়, তাহলে m2g মাইনাস টি ইকুয়াল m2a ইকুয়াল, সরি মানে 2 নম্বর ইকুয়েশন হলো, হয়ে গেল। 1 আর 2 পেয়ে গেছি, আমাদের বার করতে হবে টি এর মান কত, এ এর মান কত। তো খুব সহজ তো বার করা, কি করে বার করবো, চলো করি। তাহলে কি রয়েছে দেখো, এখানে m2g যেরকম আছে লিখে দিলাম, মাইনাস টি এর জায়গাতে এই 1 নম্বর সমীকরণ থেকে টি এর মানটা বসাবো। টি এর মান তাহলে কত হবে, টি এর মান হয়ে যাচ্ছে m1a প্লাস m1g ইকুয়াল m2a। তাহলে সমস্ত এগুলোকে একদিকে নিয়ে যাই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, m2g মাইনাস m1g, m2g মাইনাস m1g, মাইনাস হয়ে গেছে, এদিকে হবে কি m2a, এটা ওদিকে গেলে প্লাস m1a, তাহলে এ কত হলো m2 মাইনাস m1 ইন্টু g বাই m1 প্লাস m2, হলো, এ বেরিয়ে গেল। আর বার করতে হবে কি, টি এর মান বার করতে হবে, তাহলে টি কত হবে, টি হচ্ছে m1a প্লাস m1g, এই তো হবে ফার্স্ট ইকুয়েশন থেকে, টি ইকুয়াল m1a প্লাস m1g। এ কত হলো m1 ইন্টু এর মানটা বসাবো, m2 মাইনাস m1 g বাই m1 প্লাস m2 প্লাস m1g, হলো। এরকমও রেখে দিতে পারো, নাহলে এটাকে সলভও করতে পারো, তোমাদের যেটা মনে হচ্ছে সেটা করবে। এটাকে যদি সলভ করো তাহলে এখান থেকে m1 প্লাস m2 হচ্ছে তোমার এলসিএম, m1 প্লাস m2, এখান থেকে হচ্ছে m1 m2g মাইনাস m1 স্কোয়ার g, আচ্ছা, প্লাস m1 স্কোয়ার g প্লাস m1 m2g, এইসব হচ্ছে। এখান থেকে মাইনাস m1 স্কোয়ার g প্লাস m1 স্কোয়ার g কেটে গেল, আচ্ছা, ইকুয়াল কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে 2m1 m2g, 2m1 m2g বাই
m1 প্লাস m2, m1 প্লাস হলো। তাহলে এই হচ্ছে আমাদের টি এর মানও পেয়ে গেলাম, এর মানও পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এখানে কিন্তু দুভাবে প্রশ্ন আসে, পরীক্ষার প্রশ্ন দুরকম আসতে পারে, একটু ভেবে চিন্তে লিখবে। যেমন প্রশ্ন আসতে পারে সুতোর টান কত নির্ণয় করো, কি করব, সুতোর টান নির্ণয় করব, টি এর মান যেটা বেরোলো সেটাই উত্তর। প্রশ্ন আসতে পারে কপি কলের টান নির্ণয় করো, তখন কি হবে, তখন কি এই টিটাই হবে, সেটা কিন্তু হবে না। কপি কলের টান কত, কপি কলের দিকে দেখো দুটো সুতো আছে, তাহলে দুটো টান আছে, তাই তো নাকি? তাহলে কপি কলের টান কত, কপি কলের টান কিন্তু 2t, এটা কিন্তু যেন মাথায় থাকে। কপি কলের টান যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা এই পুরো জিনিসটার সঙ্গে একটা 2 গুণ করে দেবো। 2t হচ্ছে কপি কলের টান, আর এই টি হচ্ছে কি সুতোর টান, টি হচ্ছে সুতোর টান, 2t হচ্ছে কপি কলের টান, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে জিনিসটা, কপি কলের টান বললে এর সঙ্গে 2 গুণ করবো, সুতোর টান বললে এটা যা আছে সেটাই উত্তর। আচ্ছা, তা শুরুতেই যেটা বলছিলাম তোমাদের, যে যদি লম্বালম্বি দুখানা ফোর্স কাজ না করে একটু বেঁকিয়ে কোনো ফোর্স কাজ করে, মানে একটা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে যদি ফোর্স কাজ করে, তখন কি হবে? তো সেটা শুরুতে একটু বললাম, তো সেটা আরেকটু বলবো, বলে একটু বোঝানোর চেষ্টা করব। তো সেই রকম একটা ব্লক নিলাম, যেরকম ব্লক প্রথমে ধরেছিলাম, এই একটা ব্লক। তো এই ব্লকের এই দিকে F1 ফোর্স কাজ করছে, এই ব্লকের এই দিকে F2 ফোর্স কাজ করছে, এই দিকে F3 ফোর্স কাজ করছে, এরকম আছে। F2 ফোর্সটা F1 এর সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে, এইসব বলেছে, আর এর ভর বলে দিয়েছে m। এবার এগুলো তো মানে শুধু এরকম mf দিয়ে থাকবে না, ধরো বলে দেবে 5 কেজি একটা ব্লক আছে, তাকে উল্লম্বভাবে ডান দিকে 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, অনুভূমিকভাবে ডান দিকে 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, অনুভূমিকভাবে বাঁ দিকে 20 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, আর একটা বল দেওয়া হচ্ছে একটা কিছু 40 নিউটন, সে একটা 45 ডিগ্রি কোণ করে আছে, এরকম সব অনেক কথাবার্তা বলে একটা অঙ্ক দেবে। ব্যাপারটা এটাই, ঠিক আছে, এটাই ভালো করে বলি। F1 আছে, F3 আছে, F2 আছে, 45 ডিগ্রি কোণ করে আছে। তাহলে ত্বরণ বার করব কি করে, এই হচ্ছে আমার কাজ। কি করে করব? তো কোনটা বড় সেটা তো অঙ্কে বোঝাই যাবে। যদি বলে দেয় যে F1 বলে দিল 50 নিউটন, F2 বলে দিল 20 নিউটন, F3 বলে দিল 10 নিউটন, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা তো এখান থেকে বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট। তো বড়কে F1 বড়, তো সেদিকেই তো ব্লকটা যাবে নাকি, সেগুলোকে প্লাস প্লাস ধরবো, যেটা ছোট উল্টো দিকে আছে তাকে মাইনাস ধরবো, এই হচ্ছে পরিষ্কার কথা। তো কী করবো তাহলে, F1 হলো প্লাস, F2 এর কোন উপাংশটা F1 এর দিকে, F2 এর একটা উপাংশ সে কিন্তু F1 এর দিকে, কত সেটা F2 cos 45 ডিগ্রি। সবসময় মনে রাখবে একটা ভেক্টর যখন আছে, একটা ভেক্টর নিয়ে নিলাম, বলেছে কোনো একটা জিনিসের সঙ্গে থিটা কোণ করে আছে, ধরো এই যদি এ হয় তাহলে এটা কত হবে, এটা হবে a cos থিটা অলওয়েজ। এই যদি এ হয়, এটা বলে দেয় এর সঙ্গে অ্যাঙ্গেল করে আছে থিটা, তাহলে এটা কত হবে, এটা হয়ে যাচ্ছে আমার a cos থিটা। তাহলে এই যদি F2 হয়, 45 ডিগ্রি কোণ করে আছে অনুভূমিকের সঙ্গে, অনুভূমিকে তাহলে কত উপাংশ F2 এর, F2 cos 45, বোঝা গেছে? এরকমভাবেই হয়। আর এটা এই উলম্ব হলে a sin থিটা হতো, সেটা তো দরকার নেই আমার। তাহলে F1 আছে, তার সঙ্গে কে যোগ দিচ্ছে, তার সঙ্গে দলে দলে যোগ দিচ্ছে F2 cos 45 ডিগ্রি। F3 সে উল্টো দিকে যাচ্ছে, এরা ওদের সঙ্গে যাবে না, ও উল্টো দিকে মুখ করে আছে, তাহলে কি লিখবো, মাইনাস F3 লিখবো, ইকুয়াল ভর ইন্টু ত্বরণ, হয়ে গেল, কাজ শেষ। এরকম টাইপের অঙ্ক আছে। তাহলে যদি ভ্যালুগুলো বসিয়ে দাও, F1 50, F2 20, cos 45 মানে 1/√2 মাইনাস 10 ইকুয়াল এমটাকে ধরো বলে দিয়েছে 10 কেজি, 10 কেজি ভরের জিনিস, তাহলে 10, ত্বরণটাকেও 10 ধরে নাও, হয়ে গেল। এটাকে সলভ করলে উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। খুব মানে সহজ জিনিসটা আর কি। ও ত্বরণটাই তো বার করবো, তাতে 10 ধরবো কেন, ত্বরণটা এই আছে এ থাক, ত্বরণটাই বার করবো, এটাকে সলভ করে ত্বরণ বার করে ফেলতে পারবো, তাই তো হয়ে যাবে, সহজ জিনিস, এমন কিছু ব্যাপার। তাহলে কত হলে এখান থেকে যদি সলভ ছোটো করে নাও, কত হচ্ছে, 50 মাইনাস 10 হচ্ছে 40, 40 থেকে আরও 10 না, তাহলে হচ্ছে এখান থেকে 50 মাইনাস 10 40 প্লাস 10√2
বাই 10 এ, তাহলে হচ্ছে কত 4 প্লাস √2। তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমার ত্বরণ, তাহলে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম একটা ভ্যালু দেবে। 4 প্লাস √2 মানে হচ্ছে 1.41, তাহলে 4 প্লাস মানে 4 প্লাস তাহলে হচ্ছে 5 পয়েন্ট সামথিং 14 এরকম একটা কিছু ভ্যালু আসবে, ঠিক আছে? করে দেখে নিও তোমরা এরকম ব্যাপারটা। আচ্ছা, নেক্সট যাচ্ছি। নেক্সট একটা সুন্দর অঙ্ক যেটা পরীক্ষায় ভীষণ আসে এবং এমসিকিউতেও ভীষণ আসে, সেটা হচ্ছে যে এরম কিছু ব্লক রয়েছে, এরম কিছু ব্লক রয়েছে, এরম কিছু ব্লক রয়েছে, এরম কিছু ব্লক রয়েছে। এটা বলে দিয়েছে M1, এটা বলে দিয়েছে M2, এটা বলে দিয়েছে M3, এখানে একটা ফোর্স দিয়ে ওকে টানা হচ্ছে এরকম। তো এইবার গল্পটা কিরম হলো, এখানেও এদের মধ্যে কিছু ফোর্স কাজ করবে, এদের মধ্যেও কিছু ফোর্স কাজ করবে। এবার মজাটা দেখো, আমি কিন্তু এখানে একটা টান দিইনি, আগের যেমন শুধু একটা মাত্র টান দেখাচ্ছিলাম, এখানে দুখানা টান দেখিয়েছি। কেন না, এরা একে অন্যের সঙ্গে বাধা রয়েছে, কোনো সিলিংয়ের সঙ্গে বা কপি কলের সঙ্গে আটকানো নেই, দুজন দুজনের সঙ্গে বাধা রয়েছে। তাহলে এর ব্যাপারটা যখন কনসিডার করব, M1 এর ব্যাপারটা যখন কনসিডার করব, তখন M2 থেকেও টানা রয়েছে বলে M2 দিকে আমি টানটা দিয়েছি। আবার M2 কে যখন কনসিডার করব, সে M1 এর সঙ্গে বাঁধা রয়েছে বলে তার টানটা কোন দিকে, M1 এর দিকের টানটা হচ্ছে M2 এর টান। এইভাবে দেখা হয় আর কি, ঠিক আছে? তো এই সমস্ত কোশ্চেনে আমাদের বলতে পারে যে টানগুলো কত, টোটাল ফোর্স তোমায় হয়তো দিয়ে দিয়েছে, F কিছু একটা বলে দিয়েছে, M1 M2 M3ও বলে দেবে, দিয়ে বলবে এদের মাঝে কার্যকরী টানগুলো কত। এই টানটাকে নাম দিচ্ছি T1, এই টানটাকে নাম দিচ্ছি T2। এবার তোমাদের মনে হতে পারে হঠাৎ টানকে দুটো নাম দিলাম কেন, একটু আগে তো সমস্ত কিছুকে টি টান দিয়ে বলছিলাম, হঠাৎ T1 T2 কেন এলো? আসার কারণ হচ্ছে এখানে ব্লকের সঙ্গে একটা সুতো বাঁধা, মানে এই দুটো ব্লকের সঙ্গে একটা সুতো বাঁধা, এই দুটো ব্লকের সঙ্গে আরেকটা সুতো বাঁধা, মানে একই সুতো নয় কিন্তু। আগের কেসে কি একটাই সুতো ছিল, তাই জন্য টানটাও সেম ছিল, একই ছিল। এখানে একই সুতো নয়, আলাদা সুতো দিয়েছি তো না, তাই জন্যে আলাদা টান বা আলাদা জিনিসের সঙ্গে আটকানো রয়েছে, সেই জন্য আলাদা টান কাজ করছে। তাহলে আমাদের বার করতে কী হবে, T1 T2 মান কত, আর F বলে দিয়েছে, F বলে দিয়েছে, M1 M2 M3 বলে দিয়েছে, T1 T2 কত এগুলো বার করবো। T1 কত, T2 কত, এই হচ্ছে কোশ্চেন। তো কি করে করবো তাহলে? বেশ, দেখো আমি একটা কথা বলি, কোনো একটা ব্লকে যে ত্বরণ তৈরি হয়, টোটাল ব্লকে সেই একই ত্বরণ তৈরি হয়। কিরম ব্যাপারটা মনে করে নাও যে এটা একটা ট্রেন, তোমরা সবাই ট্রেনে চড়েছো, ট্রেন, তো ট্রেনের টোটাল ট্রেনটা যে ত্বরণ বা যে বেগ নিয়ে যায়, প্রতিটা ব্লক মানে কামরাও তো সেই একই ত্বরণ নিয়ে যাবে না, আলাদা ত্বরণ নিয়ে যাবে, এরা তো একে অপরের সঙ্গে অ্যাটাচ। তাহলে এই পুরোটা যে ত্বরণ নিয়ে মুভ করে যাবে, এরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কামরা বা প্রত্যেকটা বগি তারাও তো সেই একই ত্বরণ নিয়ে মুভ করতে করতে যাবে নাকি। তো তার ফলে আমরা যদি পুরো জিনিসটা ত্বরণ বার করে ফেলতে পারি, তাহলে বলতে পারি প্রত্যেকটা বগির ত্বরণ ওইটাই। তাহলে পুরো ট্রেন বা পুরো এই যে তিনটে সিস্টেম নিয়েছি, তার ত্বরণ কত, A ইকুয়াল F/m। তাহলে M কত পুরো জিনিসটার, M1 প্লাস M2 প্লাস M3। তাহলে পুরো জিনিসটার উপরে কত ফোর্স কাজ করেছে, F ফোর্স কাজ করেছে পুরো তিনটে জিনিসের উপরে, বাই তাদের মোট ভর, সেটা মানে এই পুরো জিনিসটার ত্বরণ। এবার পুরো জিনিসটার ত্বরণ যা, ইন্ডিভিজুয়ালি এদের প্রত্যেকের ত্বরণও কিন্তু তাই হয়, এটা মনে রাখবে। তাহলে M1 এর ত্বরণও A, M2 এর ত্বরণও A, M3 এর ত্বরণও A। তাহলে T1 কত, তাহলে T1কে লিখতে পারি T1 ইকুয়াল M1 A, কারণ M1 এর উপর একটা বলই কাজ করছে, শুধুমাত্র T1, আর তো কেউ কাজ করছে না। তাহলে কি লিখবো, M1 ইন্টু এর মানটা বসিয়ে দেবো, মানে F/M1 প্লাস M2 প্লাস M3, T1 পেয়ে গেলাম। T2 কত, দেখো T2 বার করার ক্ষেত্রে কিন্তু এত সহজ নয়, M2 তার উপরে T2 কাজ করছে, তার উপরে T1ও কাজ করছে, কিন্তু তার সত্ত্বেও M2 সামনের দিকেই এগোচ্ছে, যেহেতু Fটা বড় আছে, Fটা ওকে টানছে, তাই M2 সামনের দিকে এগোচ্ছে। তাহলে আমরা ধরে নিচ্ছি T2 T1 এর থেকে বড়। তাহলে কি লিখবো, লিখবো T2 মাইনাস T1 ইকুয়াল M2A, হলো? তাহলে T2 কত, M2A প্লাস T1 ইকুয়াল, তাহলে কি লিখবো, এর মানটা বসিয়ে দিতে পারি আমরা এখান থেকে। তাহলে M2 ইন্টু F/M1
প্লাস M2 প্লাস M3 প্লাস T1, T1 এর মান পেয়েছি একটু আগেই, তাহলে M1F বাই M1 প্লাস M2 প্লাস M3 যেটা ছিল একটু আগেই আমরা বার করলাম সেটা বসিয়ে দিলাম। যোগ করব, যোগ করলে হচ্ছে M1 প্লাস M2 F বাই M1 প্লাস M2 প্লাস M3, তাহলে T2 বার করে হয়ে গেল, তাহলে দুটোই পেয়ে গেলাম, T2ও পেয়ে গেলাম, T1ও পেয়ে গেলাম। এভাবে না করে আর একটু ইজিলি করতে পারো, সেটা হচ্ছে কি, ধরে নাও যে এই T2 এ দুজনকেই টানছে, M1কেও টানছে M2কেও টানছে একই সঙ্গে, তাহলে T2 ইকুয়াল আমরা একেবারে লিখে ফেলতে পারি M1 প্লাস M2 ইন্টু এ। T2 একে ভাবতে পারি M1 M2 দুটোকেই টানছে, তাহলে T2 ইকুয়াল M1 প্লাস M2 এ লিখতে পারি, তাহলে আমাকে T1টা ধরতে হবে না। তাহলে একেবারে কি লিখছো, M1 প্লাস M2, এর জায়গায় এটা পুরো বসিয়ে দাও F বাই M1 প্লাস M2 প্লাস M3, তাহলে দেখো এটাই আসে, যেটা এক্ষুনি এখানে বার করলাম সেটাই এসছে। এভাবেও করতে পারো, তোমাদের যেরকমভাবে খুশি আর কি সেইভাবে কাজ করতে পারো। তো এটা একদম এক্স্যাক্টলি অঙ্কটা না করে মুখে মুখেও বলে দেওয়া যায়। সেই বলে দেওয়ার নিয়মটা কি, বলে দেওয়ার নিয়ম হচ্ছে কি, T1 যখন বার করবে কি লিখবে, যাকে তুমি টানছো M1কে টানছো তাই M1টা ওপরে ইন্টু F মোট বলটা বাই টোটাল ভর, এই হচ্ছে নিয়ম। যখন আমরা T2 বার করছি তাহলে T2র আগে যে ভরগুলো সেগুলোকে যোগ করে লেখা হচ্ছে ইন্টু F বাই তিনটের ভর। এরকম তিনটে চারটে পাঁচটা এরকম অনেক থাকতে পারে, জয়েন্টের এখন 5-6টাও দিয়ে দেয় কিন্তু। তো সেক্ষেত্রে কী হবে, যে জায়গাটার জন্য আমি টান বার করছি তার আগের সমস্ত ব্লকগুলোর ভর টোটাল করব ইন্টু মোট বলটা বাই সবকটার ভর যোগ, এইভাবে কিন্তু টানগুলো বার করা হয়। তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারলে এই ক্লাসটা। আমরা পরবর্তী ক্লাসে লিফটের অঙ্ক নিয়ে ফিরে আসবো।